রাজীব উত্তরা মডেল কলেজের অনলাইন শ্রেণী কার্যক্রম 2020-এ দ্বাদশ শ্রেণী ব্যবসা শিক্ষা শাখা বাংলা মাধ্যমের শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আমি সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ দিবা শাখার মোহাম্মদ মিজানুর রহমান। আজ আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র 10ম অধ্যায় ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি এই অধ্যায়ের প্রথম পাঠ শুরু করতে যাচ্ছি। উল্লেখিত অধ্যায়ে আমাদের আলোচ্য বিষয়বস্তু ব্যয় পরিমাণ মুনাফা বিশ্লেষণ। ব্যয় পরিমাণ মুনাফা বিশ্লেষণ হচ্ছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের এমন একটি কৌশল যে কৌশলের মাধ্যমে ব্যয় পরিমাণ ও মুনাফার সম্পর্ক নির্ধারণ করা হয়। এরূপ সম্পর্ক বিশ্লেষণের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের মুনাফার উপর বিক্রয় মূল্য, ব্যয় ও পরিমাণ পরিবর্তনের প্রভাব পরিমাপ করা হয়। বর্ণিত বর্ণনা থেকে আমরা বলতে পারি, একটি ব্যবসা প্রতিষ্ঠানের পণ্যের বিক্রয় মূল্যর হ্রাস বৃদ্ধিজনিত কারণে, পণ্য উৎপাদনের ক্ষেত্রে ব্যয়ের পরিবর্তনজনিত কারণে, পরিমাণের পরিবর্তনজনিত কারণে মুনাফার হ্রাস বৃদ্ধি ঘটে থাকে। তাই মুনাফা সাথে পণ্যের ব্যয় এবং পরিমাণের একটি নিবিড় সম্পর্ক বিদ্যমান। এই অধ্যায়ে বিশেষত ব্যয় পরিমাণ মুনাফা বিশ্লেষণ এই অংশে মুনাফার উপর ব্যয় এবং পরিমাণের পরিবর্তনজনিত কারণে মুনাফার উপরে যে প্রভাব পড়ে থাকে তাই আমরা এই অধ্যায়ে দেখব, বুঝব এবং শিখব। ব্যয় পরিমাণ মুনাফা বিশ্লেষণের ক্ষেত্রে কিছু মৌলিক নীতিমালা অনুসরণপূর্বক আমাদের সামনের দিকে অগ্রসর হতে হবে। সর্বপ্রথম, বিক্রয় মূল্য যে কোনো বিক্রয় স্তরে অপরিবর্তিত থাকবে। এই কথার দ্বারা বোঝানো হচ্ছে, পণ্যের যে নির্ধারিত বিক্রয় মূল্য যে পরিমাণই বিক্রয় পরিমাণ বৃদ্ধি পেতে থাকুক না কেন বা হ্রাস পেতে থাকুক না কেন, কোনোভাবেই কোনো স্তরেই নির্ধারিত বিক্রয় মূল্যর হ্রাস বৃদ্ধি ঘটানো যাবে না। মোট ব্যয়কে দুই ভাগে ভাগ করা হয়, স্থির বা স্থায়ী ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয়। এর দ্বারা বোঝানো হচ্ছে, প্রতিষ্ঠানের যাবতীয় ব্যয়কে আমরা দুই ভাগে বিভক্ত করতে সক্ষম হব, স্থায়ী ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয়। নির্দিষ্ট প্রাসঙ্গিক সীমার মধ্যবর্তী পরিমাণের সাথে মোট পরিবর্তনশীল ব্যয় সমানুপাতিক। উল্লিখিত বাক্যের দ্বারা বোঝানো হচ্ছে, প্রতিষ্ঠানের উৎপাদন একক যতই বৃদ্ধি পাক বা হ্রাস পাক না কেন, এর পাশাপাশি পরিবর্তনশীল ব্যয়ও হ্রাস বৃদ্ধি ঘটতে থাকবে। একটি ছোট উদাহরণ দ্বারা যদি বোঝানো হয়, 1000 পণ্য উৎপাদনের ক্ষেত্রে পরিবর্তনশীল ব্যয় যদি 2000 টাকা হয়, তাহলে 2000 একক উৎপাদনের ক্ষেত্রে 4000 টাকা হবে। 6000 একক উৎপাদনের ক্ষেত্রে 12000 টাকা হবে। যেহেতু একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 2 টাকা, তাই যত একক বাড়তে থাকবে পরিবর্তনশীল ব্যয় বাড়তে থাকবে, যত একক কমতে থাকবে পরিবর্তনশীল ব্যয়ও কমতে থাকবে। উৎপাদন প্রযুক্তি অপরিবর্তিত থাকবে। প্রযুক্তিগত উন্নয়ন একটি নিয়মিত বিষয়, কিন্তু যখন আমরা উৎপাদন প্রক্রিয়া শুরু করব, যে প্রযুক্তির ব্যবহারপূর্বক আমরা উৎপাদন কার্যক্রম শুরু করব, উৎপাদনের কোনো স্তরে সেই প্রযুক্তির কোনো পরিবর্তন সাধন করা যাবে না, সুযোগ থাকা সত্ত্বেও।
নির্দিষ্ট কার্যস্তরে স্থায়ী ব্যয় সর্বদা অপরিবর্তিত থাকবে। স্থায়ী ব্যয়, উৎপাদন ব্যয় যে লক্ষ্যমাত্রা নিয়ে আমরা আমাদের উৎপাদন কার্যক্রম শুরু করব, সেই কার্য সম্পাদনের ক্ষেত্রে স্থায়ী ব্যয় কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ে উৎপাদন ব্যয় যদি বলা হয় 2 লক্ষ টাকা, এই সময়ে উৎপাদন যতই হোক না কেন, 1000, 2000, 3000, 4000, 10,000 বা মোটেও যদি উৎপাদন না হয়, তবুও স্থায়ী ব্যয় অপরিবর্তিত থাকবে। উৎপাদন ও বিক্রয় পরিমাণ একই থাকবে। অর্থাৎ যদি আমরা বলি 5,000 একক উৎপাদন হয়েছে, সেক্ষেত্রে বিক্রয়ও 5,000 এককই হবে। বিক্রয় একক এবং উৎপাদন এককের মাঝে কখনো কোনো ব্যবধান পরিলক্ষিত হবে না। বা অন্যভাবে যদি বলা হয়, কোনো প্রকার অবিকৃত পণ্য ওই সুনির্দিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানে, যে প্রতিষ্ঠানের আমরা ব্যয় পরিমাণ মুনাফা বিশ্লেষণ করছি, সেই প্রতিষ্ঠানের কখনো কোনো অবিকৃত পণ্য থাকবে না। শুনতে অনেকটা অস্বাভাবিক মনে হতে পারে, কিন্তু এটি একটি অন্যতম শর্ত বা নীতিমালা, যাই বলি না কেন। নির্দিষ্ট প্রাসঙ্গিক সীমার মধ্যে কর্মদক্ষতা ও উৎপাদন দক্ষতা অপরিবর্তিত থাকবে। বিভিন্ন পরিস্থিতির কারণে প্রতিষ্ঠানে নিয়োজিত যে সকল শ্রমিক আছে বা উৎপাদন প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য কাঁচামালের সরবরাহের বিষয় আছে, বিভিন্ন সামাজিক অবস্থার বিষয় আছে, ব্যয় পরিমাণ মুনাফা বিশ্লেষণের ক্ষেত্রে এটি একটি নীতিমালা বা শর্তও বলতে পারি আমরা, যে উৎপাদন প্রক্রিয়া যখন শুরু হবে, সেক্ষেত্রে যে সকল উপাদানগুলো উৎপাদনকে প্রভাবিত করতে পারে, সেগুলো কোনো প্রকার প্রভাব আমার উৎপাদনে ফেলবে না। কোনো প্রকার দক্ষতার ক্ষেত্রে কোনো ঘাটতি পরিলক্ষিত হবে না। উৎপাদন ক্ষমতা যে কোনো কারণে, শ্রমিকের সংকট, কাঁচামালের সংকট বা যে কোনো ধরনের পরিস্থিতি যা উৎপাদনকে বাধাগ্রস্ত করতে পারে, এমন কোনো পরিস্থিতির উদ্ভব হবে না। এই জিনিসটা যদি না ঘটে, অর্থাৎ যদি পরিবর্তন ঘটে যায়, তাহলে আমাদের ব্যয় পরিমাণ মুনাফা বিশ্লেষণ যে উদ্দেশ্য নিয়ে আমরা করব, সেটা সার্থকতা লাভ করবে না। উৎপাদনের উপাদানসমূহের মূল্য অপরিবর্তিত থাকবে। আমরা জানি যে কোনো ব্যয়ের ক্ষেত্রে তার নির্ধারিত মূল্যের হ্রাস বৃদ্ধি ঘটতে পারে, কিন্তু আমাদের এটা মাথায় থাকতে হবে বা মনে রাখতে হবে, বা এই অবস্থাটা যেন অবশ্যই বিদ্যমান থাকে, উৎপাদন ব্যয়ের সমূহের যে মূল্য আছে তার কোনো পরিবর্তন হবে না। এবার আমরা ব্যয় পরিমাণ মুনাফা বিশ্লেষণের ক্ষেত্রে কিছু সূত্রাবলী রয়েছে, যা আমরা দেখব এবং বোঝার চেষ্টা করব। একটা জিনিস মাথায় রাখতে হবে বা মনে রাখতে হবে, ব্যয় পরিমাণ মুনাফা বিশ্লেষণের ক্ষেত্রে যে সূত্রাবলী রয়েছে, তা বিভিন্নভাবে প্রকাশ করা হয়ে থাকে। আমরা এখানে প্রাথমিকভাবে যে সূত্রাবলীগুলো আমাদের জানা এবং বোঝা প্রয়োজন, এবং যে সূত্রাবলীগুলো আমরা এই অধ্যায়ে প্রাথমিক অবস্থায় ব্যবহার করব, তাই এখানে দেখব এবং শিখব। বিক্রয় মূল্য সমান পরিবর্তনশীল ব্যয় যোগ স্থায়ী ব্যয় যোগ মুনাফা। আমরা শুরুতেই বলেছিলাম বা নীতিমালার মধ্যে উল্লেখ রয়েছে, ব্যয়সমূহ দুভাগে বিভক্ত হবে, পরিবর্তনশীল ব্যয় এবং স্থায়ী ব্যয়। এবং আমরা অবশ্যই জানি যে
বিক্রয় মূল্য নির্ধারিত হয় প্রতিষ্ঠানের মোট ব্যয় এবং মুনাফার সমষ্টি দ্বারা। সো মোট ব্যয়কে এখানে দুভাগে ভাগ করা হয়েছে, পরিবর্তনশীল ব্যয় এবং স্থায়ী ব্যয়। কন্ট্রিবিউশন মার্জিন, আমাদের হিসাব বিজ্ঞান শেখার ক্ষেত্রে, বিশেষত ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে কন্ট্রিবিউশন মার্জিন একটি নতুন নাম। কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে স্থায়ী ব্যয় এবং মুনাফার সমষ্টিকে বলা হয়। স্থায়ী ব্যয় এবং মুনাফার সমষ্টিকে কন্ট্রিবিউশন মার্জিন বলা হয়। উপরের দুটি সূত্রকে যদি আমরা, বা এটাকে সূত্র না বলে আমরা সমীকরণও বলতে পারি, কারণ সমীকরণের বৈশিষ্ট্যই হচ্ছে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড, যা আমরা উপরের দুটোতে লক্ষ্য করেছি। বিক্রয় মূল্য থেকে পরিবর্তনশীল ব্যয় যদি বাদ দেই তাহলে কন্ট্রিবিউশন মার্জিন আসবে। এটা আমরা উল্টোভাবেও বলতে পারি, কন্ট্রিবিউশন মার্জিন বের করার ক্ষেত্রে বিক্রয় মূল্য থেকে পরিবর্তনশীল ব্যয় যদি বাদ দেওয়া হয় তাহলে কন্ট্রিবিউশন মার্জিন বের হবে। এখানে একটা বিষয় না বললেই না, তা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন একক প্রতি বা মোট যেটাই হোক না কেন, দুটোই এই একই ফর্মুলা দ্বারা নির্ণয় করা হবে। অর্থাৎ আমি যদি বলি যে আমি একক প্রতি বিক্রয় মূল্য 50 টাকা, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 20 টাকা, তাহলে আমাদের একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন হবে 30 টাকা। আবার যদি বলি যে মোট বিক্রয় মূল্য 5 লক্ষ টাকা, মোট পরিবর্তনশীল ব্যয় 2 লক্ষ টাকা, তাহলে কন্ট্রিবিউশন মার্জিন 3 লক্ষ টাকা। কন্ট্রিবিউশন মার্জিনের শতকরা হার সমান সমান বিক্রয়, যাকে আমরা সবসময় 100% হিসেবেই ধরব, তা থেকে পরিবর্তনশীল ব্যয়ের হার যদি আমরা বাদ দেই, অর্থাৎ যে কোনোভাবে যদি আমরা জানতে পারি বা প্রশ্নে উল্লেখ থাকে শতকরা কত ভাগ হচ্ছে আমাদের পরিবর্তনশীল ব্যয়, যা অবশ্যই বিক্রয়ের উপরে ধরা হয়ে থাকে। এখন যদি আমি বলি যে আমার পরিবর্তনশীল ব্যয় হচ্ছে 40%, তাহলে 100% থেকে 40% বাদ দিলে কন্ট্রিবিউশন মার্জিন হবে 60%। আবার যদি বলি যে পরিবর্তনশীল ব্যয় 80%, তাহলে কন্ট্রিবিউশন মার্জিন হবে 20%। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। কিছুক্ষণ আগে যে কথাটা বলছিলাম যে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন বের করার ক্ষেত্রে বিক্রয় মূল্য মাইনাস পরিবর্তনশীল ব্যয় বের করার যে ফর্মুলা আছে তাই এখানে উল্লেখ করা হয়েছে। কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত যদি আমি বের করতে চাই, এই অধ্যায়ে আমাদের, বিশেষত এই অধ্যায়ের এই অংশে ব্যয় পরিমাণ মুনাফা বিশ্লেষণ অংশে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাতের বহুল ব্যবহার আমরা দেখতে পাব। একক প্রতি বা মোট যে কোনো কন্ট্রিবিউশন মার্জিনই হোক না কেন, তাকে আমি বিক্রয় মূল্য দ্বারা যদি ভাগ করি, যদি আমি একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিনকে ব্যবহার করি তাহলে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিনকে একক প্রতি বিক্রয় মূল্য দ্বারা ভাগ করে 100 দিয়ে গুণ করলেই আমরা কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত পেয়ে যাব। যদি একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন বা একক প্রতি বিক্রয় মূল্য না জানা যায়, সেক্ষেত্রে আমরা মোট কন্ট্রিবিউশন মার্জিনকে মোট বিক্রয় মূল্য দ্বারা যদি ভাগ করি এবং 100 দিয়ে গুণ করি, তবেও আমরা কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত পেয়ে যাব। এটা ভাবার কোনো সুযোগ নেই যে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিনকে একক প্রতি বিক্রয় মূল্য দ্বারা ভাগ করে 100 দিয়ে গুণ করলে যে কন্ট্রিবিউশন মার্জিন আসবে এবং মোট কন্ট্রিবিউশন মার্জিনকে মোট বিক্রয় মূল্য দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে যে কন্ট্রিবিউশন মার্জিন আসবে, এদের মাঝে কোনো পার্থক্য হবে না। এটা আমরা অঙ্কেও দেখতে পাব। সমচ্ছেদ বিন্দু, আমাদের এই অধ্যায়ে একটি অন্যতম শিক্ষণীয় বিষয় হচ্ছে সমচ্ছেদ বিন্দু। সমচ্ছেদ বিন্দু সম্পর্কে যদি সংক্ষেপে বলা হয়, ব্যবসা প্রতিষ্ঠানের ওই পরিমাণ বিক্রয় যা সম্পন্ন হলে প্রতিষ্ঠানের কোনো প্রকার লাভ বা ক্ষতি হবে না, অর্থাৎ বিক্রয়ের ওই বিন্দু পরিমাণ যা বিক্রয় করলে প্রতিষ্ঠানের মোট ব্যয় এবং বিক্রয় পরস্পর সমান হবে। আমি আবার বলছি, বিক্রয়ের ওই পরিমাণ যা সংঘটিত হলে বা সম্পন্ন হলে
যদি গণনা করা হয় প্রতিষ্ঠানের মোট ব্যয়, তবে মোট ব্যয়ের পরিমাণ এবং বিক্রয়ের পরিমাণ পরস্পর সমান হবে। এখন এই সমচ্ছেদ বিন্দুকে আমরা এককেও প্রকাশ করতে পারি, টাকাও প্রকাশ করতে পারি। এর যে সূত্র তা হচ্ছে স্থায়ী ব্যয়, যা প্রতিষ্ঠানের বাৎসরিক বা নির্দিষ্ট সময়ের জন্য যেটা নির্ধারিত, সেই স্থায়ী ব্যয়কে আমরা একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন দ্বারা যদি ভাগ করি তবে আমরা সমচ্ছেদ বিন্দু এককে পেয়ে যাব। আর যদি আমরা টাকায় নির্ণয় করতে চাই সমচ্ছেদ বিন্দুকে, তবে স্থায়ী ব্যয়কে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত দ্বারা ভাগ করতে হবে। বিষয়গুলো আমরা যখন বিভিন্ন ব্যবহারিক সমস্যার সমাধান করব তখন এর প্রয়োগ আমরা দেখতে পাব। নিরাপত্তা প্রান্ত। নিরাপত্তা প্রান্ত হচ্ছে মোট যে বিক্রয় হবে একটি নির্দিষ্ট সময়ে, সেটা 1 মাস হোক, 6 মাসে হোক, 3 মাসে হোক, 1 বছরের জন্য হোক, ওই মোট বিক্রয় মূল্য থেকে যদি আমি সমচ্ছেদ বিন্দু যে পরিমাণ তা বাদ দেই, তাহলে মোট বিক্রয় এবং সমচ্ছেদ বিন্দুর পার্থক্যকে আমরা নিরাপত্তা প্রান্ত এককও বলতে পারি, টাকা। যদি আমরা মোট বিক্রয় একক থেকে সমচ্ছেদ বিন্দুর একক বাদ দিই তাহলে নিরাপত্তা প্রান্ত একক পাবো। আর যদি মোট বিক্রয় মূল্য থেকে সমচ্ছেদ বিন্দু মোট মূল্য বাদ দেই তবে আমরা নিরাপত্তা প্রান্ত টাকায় পাব। আমরা কিছুক্ষণ আগেই বলেছি বিক্রয়কে আমরা 100% ধরব। যেহেতু আমরা সর্বশেষ সূত্রের দিকে যদি লক্ষ্য করি, যেখানে আমরা নিরাপত্তা প্রান্ত নির্ণয়ের যে সূত্র বলেছি মোট বিক্রয় থেকে সমচ্ছেদ বিন্দু বাদ দেওয়া চাই, সেটা একক বা মূল্যে যেটাই হোক না কেন, তাহলে বোঝাই যাচ্ছে সমচ্ছেদ বিন্দু এবং নিরাপত্তা প্রান্তের যে শতকরা হারে প্রকাশিত হবে তাদের সমষ্টি সবসময় 100 হবে। অর্থাৎ যদি আমরা বলি সমচ্ছেদ বিন্দু হচ্ছে মোট বিক্রয়ের 60%, তাহলে নিরাপত্তা প্রান্ত 40%। যদি আমরা বলি নিরাপত্তা প্রান্ত 30%, তাহলে সমচ্ছেদ বিন্দু হবে 70%। আমরা যে সূত্রগুলো এখন পর্যন্ত দেখলাম, শুনলাম এবং বোঝানোর চেষ্টা করলাম, আশা করি এই কথাগুলো আরও বেশি সার্থকতা লাভ করবে যখন আমরা এর প্রয়োগগুলো বিভিন্ন অঙ্কের দ্বারা করতে পারব। আজকে আমরা আমাদের ব্যয় পরিমাণ মুনাফা বিশ্লেষণের যে নির্ধারিত আলোচনা এখানেই শেষ করছি। পরবর্তী পাঠে আমরা যে সূত্রগুলো দেখলাম, শিখলাম, তার প্রয়োগ শুরু করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আমাদের এই পাঠ শেষ করছি। পরবর্তী পাঠে আবার আমরা একত্রিত হব।